নিক ঠোঁট কামড়ে ধরল নিজের। অ্যানির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমাকে আবারও বলছি, আমি কতটুকু খারাপ সেটা পৃথিবী জানে। কিন্তু তোমার জন্য কতটুকু খারাপ হতে পারি সেটা দুনিয়া এখনো দেখেনি। আই রিপিট, এখনো দেখেনি। আমি ভালোবাসার মতো পুরুষ নই। প্রেমিকার হাত ধরে শহর ঘুরে বেড়াবো এমন প্রেমিক পুরুষ নই আমি। আই এম রিয়েলি টেরিবল। ইফ এনিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ দ্য ওয়ার্স্ট, ইটস মি। আই এম আ মনস্টার। অ্যান্ড উইথিন অল দিস ডার্কনেস দ্য গুড ওয়ান ইজ ইউ। আমি এতটা খারাপ যতটা খারাপ হলে কেউ তাকে ভালোবাসতে পারে না, যেমন আমাকে কেউ পারে না। অ্যানি অসহায় চোখে তাকায়। নিক পাজা কোলে করে তুলে নেয়। অ্যানির চোখ বারবার ভিজে আসছে, যার কারণে এইভাবে দুর্বল হলো তার বুকে নিস্তেজ হয়ে শুয়ে আছে। অদ্ভুত। আরিশ দরজার সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে কিছুতেই নাজলিকে বাহিরে যেতে দেবে না। নাজের আগে কটমট করে চোখে তাকায়। ওইখানে জানোয়ারটা তাকে মেরে ফেলছে। কি ধরনের কথা এগুলো? বোন সে আমার, অনেকদিন পর আমার রান্না পেয়ে খেয়েছে, তাই বলে এসব কি ধরনের ব্যবহার? মনে হচ্ছে না সব কিছু বেশি হয়ে যাচ্ছে? ক্ষমতাকে কাজে লাগিয়ে দিনের পর দিন টর্চার করে যাচ্ছে। আর কত সহ্য করব? নাজে চিৎকার দিয়ে ওঠে। পাশে থাকা ফ্লাওয়ার টবটাকে আছড়ে ফেলে দেয়। মাটির টবটা অর্ধেক ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আরিশ ছোট ছোট চোখে তাকিয়ে আছে নাজরির দিকে। এই ধানি লঙ্কা তার জীবনে জড়ালো কিভাবে? আরিশ দরজা থেকে সরে এসে নাজরির দুই হাত চেপে ধরে। নাজের চোখ রাঙিয়ে তাকায়। আরিশ নাজরির চোখে হাত রেখে বলে, ক্রিমিনাল লিডারকে ভয় দেখাচ্ছ? হুম? নাজরি আরিশের বুকে ঘুষি দিয়ে বলে, ক্ষমতা দিয়ে কিনে নিয়েছেন আমাদের? আপনাদের হাতের পুতুল মনে হয় আমাদের? নিক জেবরান এমন ব্যবহার কেন করলো অ্যানির সাথে? আরিশ শান্ত করার চেষ্টায় বলে। শান্ত হও, বলছি সব। নাজলি বিছানায় বসে। আরিশ শান্ত গলায় বলে, নাজলে কাউকে বোঝানোর রুলস আমার ব্যক্তিত্বে নেই। এই প্রথম কাউকে শান্ত করার জন্য আরিশ ইলহাম অধৈর্য হয়ে উঠেছে। হাস্যকর। নিক ছোট থেকে অনেক ট্রমার শিকার হয়েছে। এমন এমন ট্রমা পেয়েছে যেগুলো শুনলে তুমি নিজেও কেঁদে উঠবে। সব থেকে বর্বর দৃশ্য যে নিজের জন্মদাত্রীকে খুন করেছে, আর তার পিছনে আছে এক মর্মান্তিক ইতিহাস। চোখের সামনে নিজের মাকে পরপুরুষের সাথে অবাধ্য কাজে লিপ্ত হতে দেখে ঠিক রাখতে পারেনি নিজেকে। তাছাড়া পূর্বেই পরকীয়ার কারণে তার বাবা স্ট্রোক করেছিল, তার বোনকে হারিয়েছে, তার দাদা দাদি অকালে মরেছে। সে নিজেও নির্যাতনের শিকার হয়েছে। পরপর নিজের মায়ের প্রতি ঘৃণা এত তীব্র ছিল যে খুন করে ফেলে। সাথে মেরেছিল নিজের মায়ের অবৈধ প্রেমিককেও। এই কাহিনীটা ছিল নিকের মস্তিষ্ক বিকৃত করে দেওয়ার মূল কারণ। মায়ের অবহেলা পেয়ে ভেবে নিয়েছে দুনিয়ায় কেউ তাকে ভালোবাসে না। নিজের সর্বস্ব হারিয়ে এতটা একা হয়ে গিয়েছিল যে তার জায়গায় তুমি হলে টিকতে পারতে না নাজলি। মাফিয়া জগতে টিকে থাকা ভয়ানক খেলা তুমি জানো না। পদে পদে এই রক্তাক্ত কাহিনী আমি জানি। প্রস্টিটিউট ক্লাবে হাজারো সুন্দরী রানীর ভাড়ি ছিল, কোনোদিন ফিরেও তাকায়নি গ্যাংস্টার বস সেদিকে। তার জীবনে এত বছরে কেউ ছিল না। পরপর আপনজনদের হারিয়ে নিক উন্মাদের মতো হয়ে গিয়েছিল। এতদিন পর অ্যানিকে নিজের জীবনে পেয়ে সেই ভয়টা আবারও আঁকড়ে ধরে। বাকিদের মতো যদি অ্যানিও তাকে ছেড়ে চলে যায়, যদি দূরে কোথাও পালিয়ে যায়, এই একটা ভয় নিককে পাগল করে তুলেছে নাজলি। হারিয়ে ফেলার এক তীব্র ভয় নিকের মনে। অ্যানি যখন বলে আমি থাকবো না আপনার সাথে, ঠিক তখন এই গ্যাংস্টার বস পাগল হয়ে যায়। তুমি এইটাকে অসুস্থতা হিসেবে দেখবে, কিন্তু আমি দেখছি নিকের দুর্বলতা হিসেবে। অ্যানি নিকের সব থেকে বড় দুর্বল জায়গা। এই জায়গায় কেউ আঘাত করতে আসলে তছনছ করে ফেলে সবকিছু। রাগ দেখিয়ে নিককে ঠিক করতে পারবে না। একমাত্র অ্যানি যদি নিককে ভালোবাসে আগলে নেয়, তবে নিক স্বাভাবিক হবে। এই মিনিটটা দেখতে পাচ্ছ? তোমার ধারণাও নেই তোমার ধারণাও নেই এখানে কত সিকিউরিটি দিয়ে আবদ্ধ করে রাখা। সামান্য পাখি প্রবেশ করতে চাইলে সংবাদ চলে যায় সবার কাছে। চারপাশে অসংখ্য সিকিউরিটি রাখা। শত্রুরা তিল পরিমাণে স্পর্শ করতে পারে না অ্যানিকে, আর না নিক বেঁচে থাকতে জীবনে পারবে। নাজির ছলো ছলো চোখে তাকায় অস্ফুট আওয়াজে বলে, তাই বলে নিজের জন্মদাত্রীকে খুন করে ফেলবে? এটা কি ধরনের কথা? আরিশ হাসল শব্দ করে শান্ত চোখে তাকিয়ে বলে, কোনো একদিন পুরো ঘটনা বলবো। নিক তো খুন করেছে, আমি হলে শরীরটা টুকরো করে ফেলতাম। এমন জন্মদাত্রীর প্রতি কিসের মায়া যে সব পুরুষ নিয়ে পর পুরুষ নিয়ে রঙ্গলীলা করবে? যে জন্মদাত্রীর জন্য জন্মদাতা মরে যাবে, যে জন্মদাত্রীর অবহেলায় বোনকে হারাতে হবে,
এমন জন্মদাত্রী কারোর না হোক যে জন্মদাত্রীর জন্য নিজের দাদা দাদিকে হারাতে হয়। একজনকে হারায়নি, পুরো বংশটা তছনছ করে দিয়েছিল ওই মহিলা। নিক না মারলে হয়তো বেঁচে থাকতো, আরেক পুরুষের সন্তানের মা হতো। নিক মরলো নাকি বাঁচলো সেটাও খোঁজ নিত না কোনোদিন। এমন জন্মদাত্রী বেঁচে থাকার থেকে মরে যাওয়া উত্তম। নাজরির মাথা ভন ভন করছে। এদের অতীতে এত যন্ত্রণার ইতিহাস কেন? বিছানায় চাদর শক্ত করে চেপে ধরে বলে। অনেক ভয়ানক অতীত ওনার। আরিশ এসে বলে। সামান্য অতীতে আফসোস করছো? একদিন নিকের বাফিয়া হয়ে ওঠার ইতিহাস শোনাবো, শুধু সহ্য করে নিও একটু। নাজলি নিঃশ্বাস ছেড়ে বলে। উনি কি এভাবেই বন্দি করে রাখবে সারা জীবন? আরিশ বিছানায় বসে বলে। অ্যানিকে বলো ভালোবেসে কাছে টেনে নিতে। অ্যানি তো প্রচুর বোকা নাজলি। অ্যানি ইচ্ছে করলেই নিককে তার অধীনে নিয়ে নিতে পারে। আমাদের শত্রুপক্ষ নিককে প্রায় এই বলে, পুরো সাম্রাজ্য তুমি শাসন করলেও তোমাকে শাসন করছে একজন নারী। অ্যানি যা বলবে তাই শুনবে। বিনিময়ে থাকতে হবে নিকের প্রতি সত্যিকারের ভালোবাসা। ভালোবাসা কি এত সহজ মিস্টার আরিশ? চাইলেই কি ভালোবাসা যায়? আরিশ ঠোঁট চেপে বলে। তোমার বোন নিককে ভালোবাসে, সময় হোক তুমিও বুঝতে পারবে। নাজির চট করে তাকায়। বোকার মতো কথা বলছেন। তুমি নিকের পাগলামি দেখার মধ্যেই ব্যস্ত ছিলে, আর আমি দেখেছিলাম অ্যানির বাধ্যতা। চোখে ঘৃণা থাকলেও অন্য রহস্য ছিল। অ্যানিও নিককে ভালোবাসে, শুধু সঠিক সময় আসলে দেখে নিও। নাজির ঠাট্টা করে বলে। অ্যানি খারাপ ব্যক্তিদের বাজেভাবে ঘৃণা করে। আর তীব্র ঘৃণা থেকেই ভালোবাসার জন্ম নেয়। নিক অ্যানির সম্পর্ক নিয়ে আমিও ভয় থেকেছি, কিন্তু এখন আমি ওই সময়ের অপেক্ষায় আছি যেদিন তারা হাসি খুশি দাম্পত্য জীবন পার করবে। সময়টা বেশি দূরেও নয়। নিক থাকবে স্বাভাবিক আর অ্যানি অন্ধের মতো ভালোবাসবে। নাজির ঠোঁট কামড়ে ধরে নিজের আচমকা বলে। আর আপনার আমার সম্পর্ক ভেঙে যাবে? আরেক মেয়ে আসবে আপনার জীবনে? আরিশ সাবলীল ভঙ্গিতে বলে। আমিও ভাবছি একটা বিয়ে করব। ভার্জিন থাকতে ইদানিং কষ্ট হয় অনুভব করছি। নাজলি রেগে যায়। কোন অধিকারে এইভাবে আটকে রেখেছেন? আমার জীবনটাকে কেন নষ্ট করছেন এইভাবে? আরিশ খাপছাড়া ভাবে বলে। যাওয়ার শক্তি থাকলে চলে যাও। নাজির চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করে। যদি ভালোবাসা না থাকে তবে এই বন্ধিত্ব আর অধিকারের মানে কি? কিসের এত অধিকার বোধ? নাজির যেন আজ প্রশ্নের উত্তর চেয়ে এরপর শান্ত হবে। খ্যাপা গলায় বলে। কি চাই আপনার? শরীর চাইতেন তবে ভাবতাম কামনা মিটার জন্য রক্ষিতা বানাতে চাইছেন, কিন্তু সেটাও তো চান না। ভালোবাসতে চান না, স্ত্রীর মর্যাদা দিতে চান না, সঠিক সম্মান দিয়ে রাখতে চান না। তবে কি চাচ্ছেন আপনি? এখন যেভাবে আছি এটা কি কোনো জীবন? আরিশ চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে। ভালোবাসা চাও? নাজির থমকে যায়। আরিশের কুচকানো চোখের দিকে তাকায়। পরপর চোখ ফিরিয়ে দাঁত পিষে বলে। আপনার মতো ক্রিমিনালের ভালোবাসা স্বপ্নেও চাই না। তুমি ভাবলে কিভাবে তোমার মতো জঙ্গলিকে আমি ভালোবাসবো? নাজি ইচ্ছে করছিল আরিশের মাথা ফাটাতে। কেন ক্রিমিনালের বাচ্চা ভালোবাসলে কি হয়? আরিশ আমি আপনার ভালোবাসা চাইও না, শুধু নিজের স্বামীর ভালোবাসা পেলেই চলবে। চট করে উঠে বসে। ভ্রু কুচকে বলে। স্বামীর ভালোবাসা মানে? নাজলি আর চোখে এক পলক তাকিয়ে বলে। পুরো দেশ শাসন করে চলেন, অথচ স্বামীর ভালোবাসা বুঝেন না। এখান থেকে যাওয়ার পর আমার সাথে যার বিয়ে হবে সে তো আমার স্বামী হবে। মুসলমান রীতিতে 3 কবুলে আবদ্ধ হব তার সাথে। হালকা ব্লাশ করব, লজ্জা পাবো স্বামীর উপস্থিতিতে। ও ভালোবেসে আমার হাতের উপর হাত রাখবে। আমি লজ্জায় মাথা নিচু করে ফেলবো। এরপর রাত হবে, আমি ফুলে সাজানো একটা রুমে বসে ওর জন্য অপেক্ষা করব। ও আমাকে বুকে টেনে নেবে, এরপর কপালে, গালে, নাকে, ঠোঁটে চুমু খাবে, অনেক মিষ্টি কথা আর আলিঙ্গন করবে। আমি অনুমতিতে হাত রাখবো, ও আমার শাড়ির আঁচলটা নামিয়ে নেবে। এরপরের কাহিনী খুবই ব্যক্তিগত হবে। তো শাট আপ। তোর বাচ্চা আরেকটা বাক্য মুখ থেকে বের হলে গলা টিপে মারবো। রাবিশ। আরিশের ধমকে কেঁপে ওঠে রমণী। আরিশ নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। তার কণ্ঠ নিঃসৃত সে সংহারী হুঙ্কারে অসূর্য স্পর্শা রমণীটির অন্তঃকরণ মুহূর্তেই দুরু দুরু কম্পনে বিদীর্ণ হল। আরিশের নাসারন্ধ্র দিয়ে তখন রোষাগ্নির তপ্ত নিঃশ্বাস নির্গত হচ্ছে, যেন কোনো ক্রুদ্ধ ফোনাধর সর্প তার
দহনকাল অতিক্রম করছে। পঞ্জীভূত সেই ক্রোধের প্রচণ্ডতা যখন সহনশীলতার সীমা অতিক্রম করল, তখন সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পার্শ্ববর্তী কাষ্ঠাসনে রক্ষিত স্ফটিকের এক কারুকার্যমণ্ডিত শোপিস ভূমিতে সজোরে আছাড় মারল। বস্তুটির পতনের সেই প্রলয়ঙ্করী শব্দে কক্ষের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। আছাড় দেওয়ার তীব্রতা এতটাই প্রচণ্ড ছিল যে কাঁচগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। সে ভাঙা কাছের ধারালো একটি টুকরো বিদ্যুৎ গতিতে আরিশের হাতের তালুতে বিঁধে গেল। ফিনকি দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। আরিশের চোখে মুখে ব্যথার চেয়ে হিংস্রতাই বেশি স্পষ্ট ছিল। ভয় নাজির দম বন্ধ হয়ে আসছে। তার মনে হচ্ছে চোখের সামনে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় শুরু হয়েছে, যা মুহূর্তেই সবকিছু তছনছ করে দেবে। আরিশের এই ভয়ঙ্কর রূপ দেখে নাজলির হৃদস্পন্দন যেন থমকে দাঁড়িয়েছে। নাজলি ভয়ে তাকায় আরিশের দিকে। আরিশের হাতের তালু ছিঁড়ে তখন তপ্ত রুধির ধারা অবিরাম চুইয়ে পড়ছে, অথচ তার ভ্রুক্ষেপ নেই। প্রচন্ড ক্রোধানলে দগ্ধ হয়ে তার সুগঠিত শরীরটা থরথর করে কাঁপছে, যেন কোনো আগ্নেয়গিরি তার দীর্ঘদিনের সঞ্চিত লাভা উগড়ে দেওয়ার উপেক্ষায় ফুঁসছে। তার চোখের মনিতে যে রক্তিম আভা। আরিশের এমন ব্যবহারে নাজলির অন্তর অতল গহ্বরে নিমজ্জিত। আরিশের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে তার হৃৎপিণ্ডটা যেন পিষ্ট হচ্ছে। কান্নায় রুদ্ধ কণ্ঠে সে কোনোমতে দুপা এগিয়ে গেল। চোখের জলে সিক্ত হয়ে নাক টেনে কম্পিত হস্তে আরিশের সেই ক্ষতবিক্ষত হাতটা ধারণ করতে চাইল সে। জনম জনমের মায়া আর সযত্নে লালিত ব্যাকুলতা নিয়ে যেই না সে স্পর্শ করতে গেল, অমনি আরিশ বিদ্যুৎ বেগে তাকে ছিটকে দূরে সরিয়ে দিল। সে প্রবল ধাক্কায় নাজলি টাল সামলাতে পারল না। আরিশের অবজ্ঞা যেন তার রক্তাক্ত হাতের ক্ষতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হয়ে বাজল নাজলির বুকে। নাজলি আবারও বেহায়ের মতো এগিয়ে যায়, শক্ত গলায় বলে। দেখতে দিন আমাকে। আরিশের অদ্ভুত ভয়ানক গলা। চোখের সামনে থেকে বিদায় হও। নাজলি হালকা হাসলো। কি অদ্ভুত এই পুরুষটার ব্যবহার! চোখের আড়াল হব বলাতে এত ধ্বংসলীলা চালালো, এখন নিজেই এইটার বুলি উড়াচ্ছে। নাজলি কাছের টুকরোগুলোর দিকে তাকিয়ে বলে, সত্যি চোখের সামনে থেকে বিদায় হয়ে যাব ভেবে বলছেন তো? আরিশ চোয়াল শক্ত করে গর্জে ওঠে। শুনতে পাওনি আমার কথা? নাজলির চোখে চোখ রেখে বলে। শুনতে পাইনি, আবার বলুন। আরিশ বিছানা থেকে উঠে নাজলির হাত চেপে ধরে, দাঁত কটমট করতে করতে বলে, বিধ্বংসী ধ্বংসকারী ছলনাময়ী নারী। নাজলি আচমকা হেসে ওঠে। আরিশের গালে চাপড় দিয়ে বলে, ছলনা কোথায় করলাম? মাত্র বিয়ে করার কথা বলেছি। সত্যি বিয়ে করে ফেললাম নাকি? সামান্য কথাতে এত উত্তেজিত হয়ে পড়লে চলবে ক্রিমিনাল বস? যেদিন সত্যি বিয়ে করে ফেলবো সেদিন কি করবেন? হ্যাঁ, ভোরের আলো তখনও ফোটেনি। দিগন্তের কোনো এক অচিন প্রান্ত থেকে ভেসে আসছে ফজরের আজানের সুর। এক অলৌকিক নিস্তব্ধতা ভাঙার আহ্বান এইটা। রুমের ভেতরে বসে থাকা এক রমণী দহনে ছটফট করছে। ঋদ্ধিমার চারপাশটা যেন আজ অন্য কোনো গল্পের পাণ্ডুলিপি লিখছে। প্রকৃতির বুকে নেমে এসেছে উন্মত্ত তাণ্ডব। বাতাসের শো শো শব্দে মনে হচ্ছে পৃথিবীটা এখন ভেঙে চুরমার হয়ে যাবে। জানালার ওপাশে মহিরুহগুলো আর্তনাদ করে আছড়ে পড়ছে মাটিতে, ঠিক যেমনটা তার সাজানো স্বপ্নের পৃথিবীটা কয়েকদিন আগে তাসের ঘরের মতো ধসে পড়েছে। চোখের পাতায় এক ফোঁটা ঘুম নেই তার, আছে শুধু এক দহনকারী শূন্যতা। ঋদ্ধিমা ছটফট কমাতে পানি খায়, তৃষ্ণার্ত গলাটা ভিজিয়ে নেয় কিছুক্ষণের জন্য। ঘন নিঃশ্বাস টেনে চোখ বন্ধ করে ফেলে। কানে এখনো বাজছে নাবিদের সেই নির্মম শব্দগুলো। এই মানুষটা তার জীবনে প্রথম প্রণয়ের পুরুষ। এক দেখাতেই প্রেমে পড়েছিল এই পুরুষটার। লোকে বলে মেয়েদের প্রথম প্রেমে পড়তে নেই, প্রেমে তো পুরুষ পড়বে, এরপর সে নিচের দিকে টেনে নিয়ে আসবে। এই বাস্তবতার প্রাচীরে দাঁড়িয়ে ঋদ্ধিমার কাছে এটা ভুল মনে হচ্ছে। পুরুষ যদি প্রথম প্রেমে পড়ে, তবে সে নারী হয়ে কেন প্রথম প্রেমে পড়ল? কিন্তু এই প্রেম যে বড্ড নৃশংস। যে মানুষটা ছিল তার জীবনে প্রথম বিকেলের রোদ্দুর, তার প্রথম প্রণয়, সেই মানুষটা আজ অন্য কোনো এক নারীর বিরহে ছটফট করছে। এই সত্যটা পাঁজরের হাড়ের নিচে এক তীক্ষ্ণ শুলের মতো বিঁধে গেছে। প্রতিটি দীর্ঘশ্বাসে বুকটা ভারী হয়ে আসছে। ফুসফুসগুলো বেইমানি করছে তার সাথে। বুকের চাপা কষ্টে বাতাস নেয়ার অধিকারটুকু হারিয়ে ফেলেছে। ঋদ্ধিমা বাহিরের দিকে তাকায়। বাহিরে যখন ঝড়ের তাণ্ডব তুঙ্গে, ঋদ্ধিমার মন তখন ছুটে গেছে কোনো এক ধূসর সমুদ্র সৈকতে। তার মনে বারবার উকি দিচ্ছে এক বিষাদময় প্রশ্ন।
এই প্রলয়ঙ্কারী দুর্যোগের মাঝেও কি লোকটা সমুদ্রের নোনা হাওয়ার ভিজে বসে আছে? কি আছে ওই জায়গাটার মধ্যে? কেন উনি সবসময় এই জায়গাটার মধ্যে এভাবে বসে থাকেন? ওনার চোখে এত যন্ত্রণা কেন? ছটফট মন আরো ছটফট করে ওঠে। শরীরে ওড়না পেঁচিয়ে বাহিরে যাওয়ার জন্য রেডি হয়। প্রকৃতির রুদ্রমূর্তি ঋদ্ধিমাকে আজ আর বাধা দিতে পারেনি। ভয় নামক শব্দটাও তার ভেতরে নেই এখন। চারিদিকের প্রলয়কে উপেক্ষা করে সে ঘর থেকে বেরিয়ে আসে। মেন করিডর পার হয়ে যখন সে উন্মুক্ত আকাশের নিচে দাঁড়ায়, তখন ভোরের আবছা আলো আর ধুলোর আস্তরণ ঋদ্ধিমার শরীর স্পর্শ করে যায়। পাগলাটে বাতাস বারবার তার অবাধ্য চুলগুলোকে চোখে মুখে আঁচড়ে ফেলছে। গায়ের ওড়নাটা বাতাসের ঝাপটায় শরীরের সাথে লেপ্টে আছে আষ্টি বৃষ্টি, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ঋদ্ধিমার গন্তব্য একটাই, সমুদ্রের সেই নোনা জলরাশি যেখানে তার অস্তিত্বের অর্ধেকটা পড়ে আছে। ঋদ্ধিমা ছুটে যায় সেদিকে। উত্তাল সমুদ্র ও হৃদয়ের স্পন্দন, মিনিট 10 রুদ্ধশ্বাস পথ চলা। বাতাসের তীব্র বেগে সমুদ্রের গর্জন বহুদূর থেকে কানে আসছিল। মনে হচ্ছে কোনো এক ক্ষুধার্ত দানব তর্জন গর্জন করছে। বাড়ির চড়াব ডিঙিয়ে ঋদ্ধিমা যখন কাঙ্ক্ষিত মানুষটির দেখা পেল, তখন তার ধুকফুক করতে থাকা হৃৎপিণ্ডটা মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। তার পায়ের গতি কমে যায়। নাবিদ বসে আছে ঠিক আগের মতোই। সবটুকু ভয় আর সংশয় ছাপিয়ে ঋদ্ধিমার ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে। ঝড়ের প্রচন্ডতায় তার ভেতরটা কেঁপে উঠেছিল ঠিকই, কিন্তু প্রিয় মানুষকে ফিরে পাওয়ার স্বস্তিটাই ছিল বড়। সাহসে ভর করে। ঝড়ের শব্দকে ছাপিয়ে নিজের উপস্থিতি জানান দিতে সে ধীর পায়ে নাবিদের পেছনে গিয়ে দাঁড়ায়। গলা কাঁপছে তার। কাপা কাপা হাতে আলতো করে রাখে নাবিদের চওড়া পিঠে। ঋদ্ধিমার ভাবনা, নাবিদ বুঝি শান্ত চোখে তার দিকে তাকাবে, কিন্তু এক নির্মম গর্জন স্পর্শটা লাগার সাথে সাথেই নাবিদের ভেতরে কোনো সুপ্ত আগ্নেয়গিরি জেগে ওঠে। মুহূর্তের মধ্যে সে হিংস্র বাঘের মতো ঘুরে দাঁড়িয়ে গর্জে ওঠে। সেই চিৎকারের শব্দ আর ঝড়ের শব্দ স্মিত হয়ে আছে। নাবিদের চোখে রাগের বহিঃশিখা দেখে ঋদ্ধিমা পাথরের মতো দাঁড়িয়ে আছে। নাবিদের সেই আকস্মিক রুদ্রমূর্তি দেখে ঋদ্ধিমার গলার কাছে শব্দরা দলা পাকিয়ে যাচ্ছে। ভয় আর বিস্ময়ে একটা শুকনো ঢোক গেলে নাবিদ তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝড়ের বাতাস ছুঁয়ে দিচ্ছে তাদের দেহটাকে। আবছা আলোতে স্পষ্ট হয়ে উঠছে দুইজন নরনারীর দেহখানা। ঋদ্ধিমা ভয়তুর গলায় বলে, ঝড় হচ্ছে বাহিরে, আপনি বিজে কি করছেন? নাবিদের তীক্ষ্ণ দৃষ্টি। ধারালো স্বরে বলে, তুমি এখানে কি করছো? ওই ভয়ানক আওয়াজ ঋদ্ধিমা সহ্য করতে পারে না। গলা ভিজিয়ে বলে, দেখতে এসেছিলাম কোনো এক পুরুষকে। ভেবেছিলাম এই মুহূর্তে পাবো না, কিন্তু কে জানতো তাকে সত্যিই পেয়ে যাব। নাবিদ বাঁকা হাসলো, বুকে হাত গুজে বলে, ভয় করছে না ভিতরে? কাকে ভয় পাবো, নিজেকে নাকি প্রকৃতিকে? যদি বলি আমাকে। ঋদ্ধিমা মুচকি হেসে বলে, ভয় পেলে কি আর তীব্র ঝড়ের মধ্যে আপনার কাছে আসতাম? আমার কাছে এসেছো? ঋদ্ধিমা চুপ হয়ে যায়। মুখে পড়ে থাকা এলোমেলো চুলগুলোকে ঠিক করতে করতে বলে, রিসর্টের ভিতরে চলুন। নাবিদ একইভাবে সমুদ্রের ঢেউয়ের দিকে তাকায়। চলে যাও এখান থেকে। ঝড় আসছে। আসুক, আমার জীবন এমনিতেও ঝড়ের মধ্যে। শেয়ার করতে পারেন আপনার যন্ত্রণা, কষ্ট কম পাবেন, হালকা হবে আপনার মন। নাবিদ চোখ মুখ শক্ত করে তাকায়। ঋদ্ধিমা অন্য পাশে তাকিয়ে বলে, প্লিজ এভাবে তাকাবেন না। আপনি ধ্বংস হচ্ছেন যন্ত্রণায়, আর আমাকে ধ্বংস করছেন এই অভ্যন্তরীণ মায়ায়। ভয় পাই আপনার চাহনিকে, প্লিজ তাকাবেন না। নাবিদ বিদ্রুপ হেসে এগিয়ে যায় সামনের দিকে। ঋদ্ধিমা পেছনে যেতে যেতে বলে, রেখেই চলে যাবেন? আমাকে বলে এখানে এসেছো? তাহলে বলতে চাইছেন আপনার অনুমতি নিয়ে কেন আসেনি? অতিরিক্ত বুঝো তুমি মেয়ে। নাবিদের পিছনে ঘুরে লাভ নেই, পাবে শুধু মরিচিকা। আমি এক জ্বলন্ত কয়লা, স্পর্শ করতে গেলে ছাই হবে তুমি। বয়স কম, তাই সাবধান করলাম। ঋদ্ধিমা চুপচাপ নাবিদের পেছন পেছন আসে। তার মধ্যে বৃষ্টির ছোট ছোট ফোঁটা পড়তে আরম্ভ হয়। নাবিদ রিসর্টের একটা নিরাপদ জায়গায় গিয়ে বসে। পাশাপাশি ঋদ্ধিমা গিয়েও দাঁড়ায়। বৃষ্টির মধ্যে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, আপনাকে একটু জানতে চাই। আমাকে জানলে এখানে আর দাঁড়িয়ে থাকার সাহস দেখাবে না। ঋদ্ধিমা অবাক হয়ে তাকায়। অস্ফুট আওয়াজে বলে, কারো অতীত কখনোই তার পরিচয় হতে পারে না।
আমি বর্তমানটাকে জানতে চাই। যাকে ভালোবাসেন তাকে কেন নিজের করছেন না? নাবিদের চোখ মুখ মুহূর্তের আগে উন্মাদ হয়ে ওঠে। সত্যি কি নাবিদ পরিবর্তন হয়ে গিয়েছে? হয়তো। অনেক কষ্টে নিজের রাগটাকে কন্ট্রোল করে বলে। তুমি আমার হাতে মরবে, দেখে নিও। ঋদ্ধিমা পেছনে ফিরে তাকায়, শব্দ করে হেসে বলে। তাহলে আমি সেটাকে কবুল করে নিলাম। নাবিদ কপাল কুঁচকায়। মেয়েটার প্রতি এতটা রাগ হচ্ছে না তার? যখন থেকে সে অ্যানিকে পাওয়ার জন্য উন্মাদ হয়ে বসেছিল তখন থেকে নারীর সান্নিধ্য বিষাক্ত মনে হতো। অথচ কত নারীর জীবন সে ছিঁড়ে খেয়েছিল। আচ্ছা, এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? পৃথিবীতে কোনো সাইকো নরখাদক সাধারণ মানুষ হতে পারে না। তবে সে কিভাবে রাতারাতি হয়ে গেল? এইটাই কি তবে সৃষ্টিকর্তার চাওয়া? নাবিদ শ্বাস ফেলে বলে। ঝড় কমলে বাড়ি ফিরে যাও। সমুদ্রের পাড়ে কি আছে? কেন বারবার ওই জায়গাটার মধ্যে বসে থাকেন? নাবিতের এবার বিরক্তি লাগছে। হাত নিষ্পিস করছে কিছু একটা করার জন্য। ভেতরে পিশাচটা জেগে উঠতে চাইছে। ঠোঁট কামড়ে অ্যানি চেহারা মনে করতে থাকে। নাবিদকে চোখ বন্ধ করে চুপ থাকতে দেখে বলে। কি হলো, চুপ আছেন কেন? সে আমার পৃথিবী, আমার ছোট্ট পাখি। এই সমুদ্রের পাড়েই তাকে প্রথম দেখেছিলাম। তার প্রথম হাসি আমি অনুভব করেছিলাম। সমুদ্র সন্নিকটে আসলেই আমি তাকে অনুভব করি, অনুমান করি। নাবিদের শ্বাস চলছে ঘন ঘন। ঋদ্ধিমার বুকের ভেতরে তাণ্ডব চলছে। কথা গলায় আটকে আসছে। এরপরও হেসে বলে। যাকে এত ভালোবাসেন তাকে অন্যের সংসারে ফেলে রেখেছেন কিভাবে? কষ্টে কেন এভাবে ধ্বংস করছেন নিজেকে? নাবিদের হাত শক্ত হয়ে আসে। উন্মাদের মতো মাথার চুল খামচে ধরে গর্জে ওঠে। আমার ধ্বংসের মূল হচ্ছে আমার ভয়ানক অতীত। সে আমার অতীত জানলে আমাকে ঘৃণা করবে, আমার অস্তিত্ব বুঝলেই বমি করে দিবে। কিভাবে নিজের পাপী অতীতকে ঢাকবো? এক নরঘাতক কখনো কারোর ভালোবাসা পেতে পারে না। একজন রেপিস্ট কখনো কোনো নারীর কল্পিত কল্পিত পুরুষ হতে পারে না। ঋদ্ধিমার পায়ের তলার মাটি সরে যায়। রেপিস্ট আর নরখাদক শব্দ দুটো তার কানের ভেতরে তপ্ত সীসার মতো বিচ্ছে। যে মানুষটার জন্য একটু আগেও তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোচ্ছিল, সেই মানুষটার দিকে তাকিয়ে এখন তার আত্মার ভেতরটা পর্যন্ত কুঁকড়ে উঠছে। নাবিদ উন্মাদের মতো নিজের চুলে আঙুল চালিয়ে ফুঁসছে। তার দু চোখে যেন নরকের লেলিহান শিখা জ্বলছে। ঋদ্ধিমা ধীর পায়ে দু কদম পিছিয়ে যায়। তার হাত পা হিম হয়ে আসছে। শরীরে প্রতিটি রোমকূপ দিয়ে এক অদ্ভুত শীতল আতঙ্ক যে বয়ে যাচ্ছে। গলার কাছে দলা পাকিয়ে আসা কথাগুলো এখন আর বেরোচ্ছে না, বরং ভয়ের তীব্রতায় তার দম বন্ধ হয়ে আসার উপক্রম। ঋদ্ধিমা অস্পষ্ট স্বরে কেবল বলতে লাগলো। আপনি আপনি এসব কি বলছেন? রেপিস্ট? নরখাদক? ঋদ্ধিমার চোখের মনি স্থির হয়ে গেছে নাবিদের রুদ্রমূর্তির ওপর। যে নাবিদকে সে কিছুটা হলে অনুভব করতে পারছিল তাকে এক লহমায় কেমন ভিন গ্রহের কোনো এক দানব বলে মনে হচ্ছে। চারিপাশের বাতাস আরো ভারী হয়ে উঠছে। ঋদ্ধিমার মনে হলো সে কোনো এক অন্ধকার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। কান্না করে ওঠে রমণী। উত্তর দিন নেভি, দোহাই লাগে। নাবিদ রক্তচক্ষু নিয়ে শান্ত চোখে তাকায়। ভয় পেয়েছো? ঋদ্ধিমা শক্তভাবে স্তম্ভে ধরে। মুখ হাত দিয়ে কান্না আটকানোর অযথা প্রয়াস চালায়। ভাঙা গলায় বলে। প্লিজ বলুন। নাবিদ ঠোঁট কামড়ে ধরে নিজের। আমাকে কোনো সাধারণ ব্যক্তি মনে হলেও আমি মোটেও সেটা ছিলাম না, বা এখনো নই। রক্তের নেশা মাথায় উঠে গেলে, হাত রক্তাক্ত না করলে আমার এখনো শান্তি আসে না। যে নাবিদকে বাঁচানোর জন্য এই ঝড়ের মধ্যে ছুটে এসেছো, তার ভিতরের রূপটা তো জানোই না মেয়ে। আমি মাফিয়া সাম্রাজ্যের অধিনায়কের ছেলে, একজন মানুষকে খুব নরঘাতক। কুমারী মেয়েদের দেহে কাঁচা মাংস ছিল আমার প্রতিদিনের খাবার। তার রক্ত দিয়ে গোসল করেছিল অক্ষবার। কত মেয়েকে যে রেপ করেছি, তার হিসাব নেই। ধর্ম নেই আমার, নেই কোনো ধর্ম। এই ছিলাম আমি। সবাই বলে একটা নরখাদক কখনো সাধারণ হতে পারে না। আমি কিভাবে সাধারণ হলাম? ঋদ্ধিমার শ্বাস থমকে আসছে। জমিনটা বুঝি ফেটে যাচ্ছে আর সে এর গহ্বরে তলিয়ে যাচ্ছে। নাবিদ বিষণ্ণ মনে আকাশের দিকে তাকিয়ে বলে। আমি তার জন্য মক্কা ছুঁয়েছি, যেখানে যাওয়ার কথা কোনো দিনও কল্পনাও করিনি। আমি ছিলাম নরখাদক রেপিস্ট। রাতারাতি এসেছিল আমার মধ্যে এই পরিবর্তন।
তার জন্য এত কিছু ত্যাগ করলাম, অথচ সে এখন অন্যের ঘরে। ঋদ্ধিমার শরীর কাঁপছে, কথা বলার মতো শক্তি ফুরিয়ে আসছে তার, কোনো রকম উচ্চারণ করে বলে। কিভাবে বুঝলেন সে মুসলিম ছিল? নাবিদ হেসে বলে, ওকে যখন প্রথম সমুদ্রের পাড় দেখেছিলাম, ভেবেছিলাম ওকে রক্ষিতা করে করব নিজে। শান্তি প্রয়োগ করে ছিনিয়ে নেওয়ার ছিল আমার ধর্ম, যা একবার নজরে আসতে তার রক্তের বিনিময়েও ছিনিয়ে নিতাম। সামনে কেউ বাধা দিলে গলা কেটে সেই রক্ত পান করতাম। রক্ষিতা বানাবো বলে ইচ্ছা পোষণ করেছিলাম। সে পড়ে যাচ্ছিল, এমন সময় ওর সৃষ্টিকর্তা আল্লাহর নাম উচ্চারণ করে, আর আমি আচমকা বলে উঠেছিলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দুইটা শব্দ উচ্চারণ করেই আমার জীবনে পরিবর্তন আসে। বাড়িতে ফিরে নারীদের বিষাক্ত লাগতে শুরু করে। পুরো রাত ঘুমাতে পারিনি, দুদিন কোনো মেয়ের অস্তিত্ব সহ্য করতে পারিনি। পালিয়ে আসি নিজের অট্টালিকা থেকে। ও মুসলিম ছিল তাই ইসলাম ধর্ম গ্রহণ করি। ছলে বলে কৌশলে ওদের আপন হয়ে উঠি। আমি নর্মাল জীবন পার করতে আরম্ভ করি। আর মানুষের মাংস খায় না, ভালো লাগে না সেটা। অনেকবার চেষ্টা করেছি খাওয়ার জন্য, কিন্তু তৃপ্তি আসে না। আর রক্ত দিয়ে আর গোসল করি না। ওকে ছাড়া কোনো নারী আর ভালো লাগে না। ব্যবসার জন্য সৌদি আরব গিয়েছিলাম, সেখানে মক্কায় কাবায় শুয়ে 9 ঘন্টা কেটেছি সে যাতে আমার হয়ে যায়। কিন্তু কেন হলো না আমার? হয়নি সে আমার। আমি তো তার স্বপ্নের নায়ক হতে এত কিছু করেছি। আমাকে নিঃস্ব করে কিভাবে পার করে দিল? কিভাবে বাঁচবো আমি? ঋদ্ধিমার চোখের পানি শুকিয়ে আসে, শান্ত গলায় বলে, আপনি কি সত্যিই পরিবর্তন হয়েছেন? আপনার হতাশা আপনার হতাশা থেকে যেটা অনুভব করলাম সেটা হলো একসময় প্রচুর নিকৃষ্ট ছিলেন, এখনও কি আছেন এমন? না, তবে নিজের ভালোবাসার কাছে যেতে ভয় পান কেন? কারণ সে আমার সব জেনে যাবে। ওকে বলে দিবে সব কিছু। যদি এনি জেনে যায় তবে আমার উপরে চরম ঘৃণা করবে। ঋদ্ধিমা বৃষ্টির দিকে তাকিয়ে বলে, এই মুহূর্তে আপনাকে সত্যি ভয় করছে আমার। সরে যাও। উম, অতীতে আপনার যতটা নিকৃষ্ট, বর্তমানে আপনার ঠিক ততটা সুন্দর। অনেক মুভি ড্রামা দেখেছি, সাইকোপ্যাথ নরখাদক দেখেছি। বাস্তবে যে সত্যি এমন কাউকে দেখব কল্পনাও করিনি। আর তারা যে সাধারণ জীবনে আসতে পারে সেটাও কোনোদিনও ভাবিনি। আপনি সৃষ্টিকর্তা থেকে নতুন জীবন পেয়েছেন মিস্টার নাভিদ। এমন পরিবর্তন কারোর আসে না, আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন। জীবনকে অনুভব করে নিজেকে ভালোবাসুন, এভাবে ধ্বংস করবেন না। আপনাকেও কেউ অন্ধের মতো ভালোবাসতে পারে। নাবিদ অট্ট হাসিতে ফেটে পড়ে। আমার বাহ্যিক রূপ দেখেই প্রেমে পড়বে, ঠিক। কিন্তু যখন আমিটাকে চিনবে তখন ভয় চলে যাবে। আমাদের কেউ ভালোবাসে না। যদি বলি আপনিটাকে কেউ ভালোবাসে? ঋদ্ধিমার ভাবনা অনুভব করে নাবিদ উঠে বসা থেকে ঋদ্ধিমার দিকে শিকারীর মতো তাকিয়ে চলে যায় রিসোর্টের ভেতরে। ঋদ্ধিমা ধপ করে বসে যায় চেয়ারের মধ্যে। এত ভয়ানক ব্যক্তিকে সে ভালোবাসলো কিভাবে? এত জঘন্য ছিলেন উনি? ঋদ্ধিমা আর ভাবতে পারছে না। বৃষ্টি কমতেই ছুটে যায় নিজের বাড়ির দিকে। পাগলের মতো ছুটছে রমণী। ভেজা শরীর নিয়ে বেলকনি বেয়ে নিজের রুমের ভেতরে প্রবেশ করে। ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ায়। চিৎকার দিয়ে কাঁদতে গিয়েও থেমে যায়। চোখে মুখে পানি দিয়ে নিজের বাবার রুমে যায়। রাত থেকে কোনো শব্দ পাচ্ছে না সে। রুমে গিয়ে থমকে যায় সে। তার বাবা মেঝেতে চুপচাপ বসে আছে। ঋদ্ধিমা অধৈর্য হয়ে চেঁচিয়ে ওঠে। বাবা, কি হয়েছে তোমার? বয়স্ক লোকটা মেয়ের মুখের দিকে তাকায়, হুট করে হাউমাউ করে কেঁদে ওঠে। মেয়েকে জড়িয়ে ধরে বলে, মা আমার, আমাকে রেখে কোনোদিন কোথাও যাবি না তো? কথা দে, কোনোদিন এই বাবাকে রেখে যাবি না। ঋদ্ধিমাও কেঁদে দেয়। মনটা খুব নরম তার, আর এই মানুষটার প্রতি সে আলাদাভাবে দুর্বল। বাবার কপালে চুমু খেয়ে বলে, ঋদ্ধিমা তো তোমার মেয়ে বাবা। মেয়ে নিজের বাবাকে রেখে কোথায় যাবে? সে বাঁচবে তোমাকে ছাড়া? ভোর হয়ে এসেছে, কিন্তু বাইরের পৃথিবীর কোনো কোলাহলই এই ঘরে পৌঁছানোর সাধ্য রাখে না। সাউন্ড প্রুফ দেয়ালের আবরণে ঘরটা এক বিচ্ছিন্ন দ্বীপ। চারিদিকে নিটল নিছক নীরবতা।
এমন এক নিস্তব্ধতা যেখানে কোনো শব্দ নেই। এই গভীর প্রশান্তির মাঝে অ্যানি পিটপিট করে চোখ মেলে তাকায়। তন্দ্রাচ্ছন্ন দৃষ্টিতে সে প্রথমে অনুভব করলো এক তপ্ত ও নির্ভরতার পরশ। আবিষ্কার করলো সে একা নেই, কারো প্রশস্ত আর শক্তপোক্ত বুকের মাঝে সে খুব আদরে বন্দী হয়ে আছে। তাকে আগলে রাখা সেই মানুষটির গায়ের উপর কোনো আবরণ নেই। অনাবৃত সেই শরীরের উষ্ণতা অ্যানির সারা শরীরে ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত মায়ার বাঁধনে, ঠিক যেমন কোনো এক অতি অদূরে ছানাকে মমতা দিয়ে আগলে রাখে। পরম মমতায় সে নিজেকে খুঁজে পেল সে শক্তিশালী আবেষ্টনীর ভেতরে। বাইরে পৃথিবী যখন জেগে ওঠার অপেক্ষায়, অ্যানি তখন সে নিশ্চিত আশ্রয়ে নিজেকে আরো একবার বিলীন করে দিতে চাইল। মস্তিষ্ক বলেছে অ্যানি শুয়ে থাকো, কিন্তু মন বলছে একটা জানোয়ারের বুকে আরাম খুঁজছিস? ধিক্কার তোকে, ভুলে কেন যাস? বারবার এই লোক তোর জীবনটাকে জাহান্নাম করে রেখেছে। অ্যানির নড়াচড়াতে নিকের ঘুম ভেঙে আসে। ঘুম ঘুম চোখ নিয়ে অ্যানির কপালে শক্তভাবে চুমু খায়। অ্যানি সরে আসার জন্য ছটফট করতেই নিক শক্তভাবে চেপে ধরে। এই বুঝে দেহের সকল হাড্ডি ভেঙে যাচ্ছে। নিক গম্ভীর গলায় থমকে ওঠে। আমি তোমাকে যেতে বলেছি? না। তবে যাওয়ার জন্য মরিয়া হলে কেন? আরাম লাগছে না? অ্যানি নাক মুখ খিচে ঘাপটি মেরে শুয়ে থাকে। অ্যানির তেড়ামি দেখে নিক ঠোঁট কামড়ে হাসে। অ্যানি কোমরে আঙ্গুল ছুঁয়ে বলে, মাঝে মাঝে কল্পনা করি এত ছোট মেয়েটা আমাকে কিভাবে সামলায়। গোপন কি শক্তি আছে তোমার, বেবি গার্ল? অ্যানি লজ্জায় পারছে না কোথাও পালিয়ে যেতে। এত বেহায়া কথা শোনার থেকে বয়রা হয়ে যাওয়া ভালো। অ্যানিকে চুপ থাকতে দেখে নিক ভ্রু নাচালো। এই সামান্য শরীর নিয়ে আমার সাথে এত তাড়ামি কিভাবে করিস জান? নিকের গরম নিঃশ্বাস তার শরীর স্পর্শ করতে কেঁপে ওঠে। মিনমিন করে বলে, তেড়ামি করতে শরীরের প্রয়োজন পড়ে না, তবে তবে অধিকার লাগে। নিক কপাল কুঁচকালো। নিজের কথায় অ্যানি নিজে হতবম্ব হয়ে যায়। নিক বাঁকা হাসলো। অ্যানি হাঁসফাঁস করে বলে, এইবার ছাড়ুন। নিক বাঁধন হালকা করে দেয়। অ্যানি যেন উঠতে পারলেই বাঁচে, কিন্তু ওঠার মতো শক্তি নেই তার শরীরে। রাতের ঘটনা মনে হতেই শরীরে ঝিমঝিম করে ওঠে। চোখ থেকে না চাইতেই পানি চলে আসে। ভেজা চোখ নিয়ে তাকায় নিকের দিকে। নিক সেদিকে পাত্তা না দিয়ে দরজার দিকে তাকায়। তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, ফাক অফ। চোখ দিয়ে যদি এক ফোঁটা পানিও আর পড়ে, তবে আমি সেই কান্না চিৎকারে পরিণত করব। ছটফট করার সুযোগটাও পাবে না। এই দুর্বল শরীরের কথাও ভাববো না। প্রচুর কাঁদবে তুমি, বেবি গার্ল, তাই চুপ থাকো। ইফ ইউ প্রভোক মি, দ্য কনসিকুয়েন্স উইল বি ভেরি সিভিয়ার। সাথে সাথে অ্যানি চুপ হয়ে যায়। নিক রহস্যময় ভাবে হাসলো। অ্যানি সেই বিচ্ছিরি হাসিতে চোয়াল শক্ত করে বলে, প্রচুর খারাপ আপনি। নিকের বিদ্রুপ সুর। সাধু পুরুষ কল্পনা করো নাকি? অ্যানি নাক ছিটকায়, শান্ত অথচ গম্ভীর গলায় বলে, মেহেরের কবরে গিয়েছেন কোনোদিন? মেয়েটা আপনাকে প্রচুর ভালোবাসতো। নিকের চোখ মুখ কেমন অদ্ভুত হয়ে ওঠে। খ্যাপা গলায় বলে, নিজের বাপের কবরের পাশেই তো কোনোদিন যাইনি, আর অন্যদের তো কোনোদিন গণনাতেই আনিনি। অ্যানি ব্যথিত গলায় বলে, মেহেরের জীবনের সব থেকে বড় ভুল আপনার মতো এমন হার্টলেসকে ভালোবেসেছে। রক্তের কেউ নেই তো, তাই ভালোবাসা বোঝেন না, পাথর হয়ে গিয়েছেন। নিক চোখ মুখ শক্ত করে ফেলে, দাঁত পিষে বলে, নিক জেভরানের রক্ত এখনো বেঁচে আছে। সে একদম নিঃস্ব হয়ে যায়নি। অ্যানি কপাল কুঁচকায়। অ্যানি কপাল কুঁচকে তাকালো। একটা তীব্র বিভ্রান্তি তাকে ভেতর থেকে কুড়ে খাচ্ছে। সে তো জানতো এই লোকটার আপন বলতে যারা ছিল তাদের তো সবাই শেষ, কবরে শুয়ে আছে বহু বছর আগে থেকেই। তবে কে বেঁচে ফিরল? কার কথা বলছে নিক? অসহ্য কৌতূহল আর এক চিমটি ভয় মেশানো গলায় অ্যানি জিজ্ঞেস করলো। কে বেঁচে আছে? প্রশ্নটা নিকের কানে পৌঁছালেও তার পাথুরে অবয়বে কোনো পরিবর্তন এলো না। তার চোয়াল শক্ত হয়ে আসে। ভেতরের কোনো এক আগ্নেয়গিরিকে সে জোর করে চেপে রাখছে। অ্যানির প্রশ্নের উত্তর দেওয়া তো দূরের কথা, সে চোখের পলক পর্যন্ত ফেলল না। নিকের মৌনতা অ্যানির শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। এই লোককে রাগালেই সব উত্তর পাওয়া যায়। রাগের মাথায় সব বলে দেয়, নয়তো সাধারণ বাক্য উচ্চারণ করে না। অ্যানি নিকের দিকে তাকিয়ে বলে, বাচ্চা পাগল ছিলেন প্রথম থেকেই, বাচ্চার বাপ হয়েছেন নাকি? এছাড়া তো রক্ত আসার কথা না। আসলে অ্যানির কথাটা নিকের শরীরে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। গর্জে ওঠে গ্যাংস্টার বস। অ্যানির বাঁকানো কোমরটা আবারও চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। চোয়াল শক্ত করে বলে, শুয়োরের বাচ্চা, এত ভুলভাল চিন্তা আসে কোথা থেকে তোর? অ্যানি ভয়ে চুপসে যায়। এরপর সাহস নিয়ে বলে,
এত রেগে যাচ্ছেন কেন? সত্যি বাপ হয়েছেন নাকি? নিকের হাতের বাঁধন আরো শক্ত হয়, গর্জন ঘরটাকে কাঁপিয়ে তোলে। এই অযথা কৌতূহল তোমার জন্য বিপদ ডেকে আনবে। ট্রাস্ট মি, শহরের বাচ্চা। তোর ঝুঁকি না থাকলে এই মুহূর্তে বাচ্চার মা বানানোর কাজে লেগে পড়তাম। অ্যানি নাক মুখ কুঁচকে আসে। আমি গালি দিলে আঘাত করেন, আর নিজে যখন কথায় কথায় গালি ছুড়ে দেন তখন অসভ্য লোক মুখে লাগাম টানুন। হতে চাই না আপনার বাচ্চার মা, প্রয়োজনে কোনোদিন মাতৃত্বের স্বাদ নিব না, তবুও আপনার বাচ্চার মা হব না, এই কথাটা বুঝে নিন। নিকের ভ্রু কুঁচকে আসে। চ্যালেঞ্জ করছো? অ্যানি থেমে যায়, ভয়ে ধুপ করে উঠে তার ভেতর। চ্যালেঞ্জ করব, তাও এই লোকের সাথে? জীবন মৃত্যুর লড়াই এইটা। পরে দেখা গেল বছরে বছরে বাচ্চা ধরিয়ে দিয়েছে। অ্যানি জোরপূর্বক হেসে বলে, যা বলেছি সব ভুলে যান, মনে করেন সব অতীত ছিল। আপনি তো আমাকে ভালোবাসেন না, ভুলে যান সব। নিকে গ্রীবাদেশ নাড়ায়। You are my addiction, my obsession. Your existence is more intoxicating than drugs. This is not fucking love, this is pure addiction. You are mine. অ্যানি মেকি হেসে বলে, আসক্তি বলেই এত নির্যাতন আর অবহেলা করেন। ভালোবাসলে তো ফুলের স্পর্শও দিতেন না। নিকের চোখ দুটো তখন জ্বলন্ত আগুনের মতো হয়ে আছে, কিন্তু তার মুখমণ্ডল সম্পূর্ণ শান্ত পাথরের মতো স্থির। অ্যানি চোখের দিকে তাকিয়ে খুব নিচু গভীর স্বরে বলল, আমি কোনো মহান নায়ক নই যে তোমাকে মুক্তি দিয়ে নিজের মহানুভবতা প্রমাণ করব। আমি সেই স্বার্থপর ভিলেন যে তোমাকে নরকের আগুনে পুড়িয়ে মারবে, তবু অন্যের হাতে সঁপে দেবে না। আমার প্রেমে শান্তি নেই, আছে শুধু রক্ত আর অধিকার। নিকে থেমে যায়, হাতের বাঁধন শিথিল করে বলে, আমার সাথে থাকলে জীবনেও জান্নাত পাবে না, কিন্তু আমি ব্যতীত কেউ এই শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরালে আমি এই শহরটাকে জাহান্নাম বানিয়ে ছাড়বো। প্রতিটি শব্দ অ্যানির কানে ধারালো ছুরির মতো কানে বিঁধে যাচ্ছে। ধূসর হিংস্র চোখে ভেজা নীল চোখের মিলন ঘটে। অ্যানি চোখে চোখ রেখে বলে, যদি বলি আমি দুনিয়াটাকে উপভোগ করতে চাই, মুক্ত পাখির মতো উঠতে চাই, যদি বলি কোনোদিন ছেড়ে যাব না, তার বিনিময়ে আমি আমার বোনের সান্নিধ্য পেতে চাই, তবে দেবেন সেইটুকু অধিকার? নিক মুখের উপর বলে। না, অ্যানি নিকের গম্ভীর মুখটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, আপনার আর জেডের সাথে বেশি একটা পার্থক্য খুঁজে পাই না। নারী ঘটিত জিনিস ছাড়া সব আছে আপনার মধ্যে, বরং তার থেকেও বড় সাইকো আপনি। এই লোকটাকে এত বছর বাঁচিয়ে রেখেছেন, আর তার একটাই কারণ, সে আপনার অনুসারী, আপনার দাস ছিল। নিক কুটিল হেসে বলে, ইয়েস বেবি গার্ল, দুনিয়া যা ইচ্ছে বলুক, আমি যা বলতাম জেড সেটাই জানতো। রক্ত দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন এই কারণেই? নিক অ্যানির একটা চুল নিজের আঙ্গুলে পেঁচিয়ে নেয়। জেডের বাপ আমার জন্য রক্ত দিয়েছিল। শত্রুরা যখন আমাকে মেরে ক্ষতবিক্ষত করে ফেলেছিল, তখন ওই লোক আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। আবারও বাঁচিয়েছিল, বুলেটের শব্দে আমাকে বাঁচাতে বুক পেতে দিয়েছিল। তার 2 ছেলেকে আমার কাছে রেখে গিয়েছে, যাতে আগলে রাখি সব সময়, কোনোদিনও আঘাত না করি, না হলে একটাকে তো কুপিয়ে মেরে ফেলতাম এতদিনে। অ্যানি অবাক হয়ে বলে, 2 ছেলে হলে আরেকজনকে? নিকের রহস্যময় হাসি। অ্যানির গলায় মুখ ডুবিয়ে বলে, তোমার স্বপ্নের পুরুষ, মাই ফাকিং রোজ। অ্যানির চোখে মুখে অন্যরকম হয়ে যায়, ঘাড় বাঁকা করে তাকিয়ে বলে, কি বলতে চাইছেন? আমার স্বপ্নের পুরুষ সম্পর্ক আপনি কতটুকু জানেন? নিক খাপছাড়া ভাবে হাসলো। অ্যানির গলায় আঙ্গুল দিয়ে স্লাইড করে ফিসফিস করে, স্বপ্নের পুরুষ কেমন তোমার? কেমন পুরুষ চাও? অ্যানির শরীর শিরশির করে ওঠে। নিকের আঙ্গুল গলা বেয়ে ধীরে ধীরে নিচে নামতে থাকে। অঘটন থেকে বাঁচতে অ্যানি খপ করে নিকের হাত চেপে ধরে। কাপা চোখ মুখ নিয়ে তাকায় নিকের দিকে। নিক চোখ ছোট ছোট করে তির্যক ভাবে চোখ রাখে। ভ্রু নাচাতেই অ্যানি কেঁপে ওঠে। চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে নিকের ধূসর বাদামি চোখে চোখ রাখে। অধরে হাসি ফুটিয়ে বিষাদময় কণ্ঠে বলে, আমি এমন একজন পুরুষকে চেয়েছিলাম যে হবে আমার স্বপ্নের রাজকুমার। আমি চেয়েছিলাম এমন একজনকে যার স্পর্শে ভয়ের কোনো শিহরণ থাকবে না, থাকবে শুধু এক অদ্ভুত প্রশান্তি। আমি চেয়েছিলাম এমন একজোড়া চোখ যেখানে তাকালেই নিজেকে অপরাধী মনে হবে না, বরং মনে হবে আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান নারী। আমার স্বপ্নের পুরুষটি হতো আমার সেই আকাশ,
যেখানে আমি ডানা মেলে উঠতে পারতাম। খাঁচায় বন্দি হওয়ার ভয় থাকতো না। তার কণ্ঠস্বর হবে ভোরের শিশিরের মতো শীতল, যা আমার সব অস্থিরতাকে শান্ত করে দেবে। আমি চেয়েছিলাম এমন একজনকে যে আমার নীরবতা পড়তে জানবে, আমার কাঁপুনি দেখে আনন্দ পাবে না, বরং আমাকে বুকে টেনে নিয়ে বলবে, আমি আছি তো। আমি চেয়েছিলাম এমন একজনকে যে আমার হাসির পেছনের নীরবতাটুকুও পড়তে জানবে। সে হবে এমন একজন মানুষ যার কাছে গিয়ে দাঁড়ালে আমার নিজেকে খুব ছোট বা তুচ্ছ মনে হবে না, বরং তার বিশাল হৃদয়ের ছায়ায় আমি নিজেকে আরো মহিয়ান অনুভব করব। তার ভালোবাসা হবে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার মতো স্বচ্ছ। সে আমার উপর তার সিদ্ধান্ত চাপিয়ে দেবে না, বরং আমার ইচ্ছাগুলোকে পরম মমতায় গুরুত্ব দেবে। আমি এমন এক পুরুষকে চেয়েছিলাম যে হবে আমার সেই পুরুষ, সে হবে আমার সেই মানুষ, যে হবে আমার সেই মানুষ যার কাছে আমি নিজের অন্ধকারগুলো নিঃসংকোচে বলতে পারবো। সে আমার বিচার করবে না, বরং আমার ক্ষতগুলোকে ভালোবাসার প্রলেপ দিয়ে দেবে। সে আমার হাতটা এমনভাবে ধরবে যেন সেই হাতের ছোঁয়ায় আমি অনুভব করতে পারি এই পৃথিবীতে আমি একা নই। সে হবে আমার সেই ধ্রুবতারা যে আমাকে পথ দেখাবে, কিন্তু কখনো আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে না। আমার রাজকুমার হবে আমার শ্রেষ্ঠ বন্ধু, আমার পরম আশ্রয়। কিন্তু নিয়তি আমার গলায় শিকল বেঁধে দিয়েছে। আজ এই বদ্ধ ঘরে আপনার এই নিষ্ঠুর চোখের সামনে দাঁড়িয়ে আমি বুঝতে পারি স্বপ্ন আর বাস্তবতার মাঝে এক বিশাল রক্তের সমুদ্র থাকে। আমি মায়া চেয়েছিলাম গ্যাংস্টার বস, আর আপনি আমাকে দিলেন এক অন্ধকার খাঁচা যেখানে যন্ত্রণা আছে, চিৎকার করা যাবে না, মন খুলে কাউকে বলতে পারবো না আমি ভালো নেই। কিন্তু আমি ভালো নেই। অ্যানির নীল চোখ থেকে যেন সমুদ্রের পানি গড়িয়ে পড়ছে। বারবার কেঁপে উঠছে ছোটখাটো শরীরটা। গ্যাংস্টার বসের হাতের বাঁধন শক্ত হয়। অ্যানির দুই চোয়াল শক্ত করে ধরে তুচ্ছভাবে হাসে। নিক জেভরান কারো স্বপ্নের পুরুষ হতে আশাবাদী নয়। তার যা প্রয়োজন সে ছিনিয়ে নেয়। একজন গ্যাংস্টার বসকে কোমল হতে বলো বেবি গার্ল। কোমলতা দিয়ে কি ছিড়বো? নিক অ্যানির খুব কাছে ঝুঁকে আসে। তার উষ্ণ ও তামাক গন্ধি নিঃশ্বাস অ্যানির কম্পিত ঠোঁটে আছড়ে পড়ে। সিগারেটের গন্ধ অ্যানি সহ্য করতে পারে না। নিক অত্যন্ত নিচু স্বরে কিন্তু হাড় কাঁপানো দৃঢ়তায় বলে, তোমার স্বপ্নের সেই শুভ্র ক্যানভাসে আমি আজ থেকে কালির দাগ টেনে দিলাম। তুমি এখন থেকে যে নিরাপত্তা খুঁজবে তার নাম হব আমি, আর তুমি যে রাজকুমারকে চাইবে তার নাম হবে নিক জেভরান। তোমার কল্পনাগুলোকেও আজ থেকে আমার বাধ্যতার শিকলে বেঁধে দিলাম। আমি ব্যতীত অন্য কাউকে কল্পনা করলে অনেক কিছুই ঘটে যাবে। ঝড়ের পূর্বাভাস সম্পর্কে ধারণা দিলাম, তাই ঝড় ওঠার আগে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব তোমার। অ্যানি বিদ্রুপ হেসে অন্যদিকে তাকায়, তাচ্ছিল্যভাবে বলে, আপনার সাথে দেখা হওয়ার পর থেকে সব ঝড় সামলে নিয়েছি, এইটা আর নতুন কি ঝড় ছেড়ে চলে যাব সেটা নিয়ে এত ভয়? অ্যানি সে অবজ্ঞাসূচক হাসি নিকের জেব্রানের পাষাণ হৃদয়ে তপ্ত সীসার মতো বেঁধে। নিকের মতো একজন দর্দণ্ড প্রতাপ পুরুষের সামনে দাঁড়িয়ে তাকে ভয় শব্দ দিয়ে বিদ্ধ করার স্পর্ধা সচরাচর কেউ দেখায় না। নিকের শান্ত চোখের আড়ালে থাকা সে আদিম ও হিংস্র সত্তাটি যেন মুহূর্তেই ফনা তুলে দাঁড়ায়। নিকের বলিষ্ঠ হস্তযুগল এবার আর কোনো শিষ্টাচারের ধার ধারল না। তার দীর্ঘ ও শক্ত আঙ্গুলগুলো অ্যানি ধনুকের ন্যায় বক্র কটিতে অত্যন্ত নির্দয়ভাবে সুদৃঢ় আবেষ্টনীতে আবদ্ধ করল। আকস্মিক এই আকর্ষণে অ্যানি হিতাহিত জ্ঞান হারিয়ে নিকের পাষাণবত বক্ষস্থলে আছড়ে পড়ল। নিকের গ্রীবাদেশের পেশিগুলো এক রুদ্ধশ্বাস উত্তেজনায় তীর করে কাঁপছিল, যা তার অন্তরের প্রয়ঙ্করী ক্রোধের এক নিঃশব্দ বহিঃপ্রকাশ। সে তার মস্তকটি কিঞ্চিৎ আন্ত করে অ্যানির কর্ণের সন্নিকটে নিয়ে এলো। নিকে সেই তপ্ত ও তামাক গন্ধি নিঃশ্বাস অ্যানির গ্রীবায় এক দহন জ্বালায় সৃষ্টি করেছিল। নিক তার অধর যুগল দন্তপাটি দিয়ে সজোরে দর্শন করে এক পৈশাচিক অথচ সম্মোহনী স্মিত হাসি হাসল। সে হাসিতে কোনো করুণার লেশ মাত্র ছিল না, ছিল কেবল একচ্ছত্র বিজয়ের আসরিক দম্ভ। সে অত্যন্ত নিচে ও গভীর স্বরে ফিসফিসানির মতো উচ্চারণ করে, এইসব ফাকিং ভয় নিচে প্রাণের হৃদয়ে আসে না। অ্যানির হুট করে হাসি পেল খুব। নিকের কথাটা শুনে কেন জানি তার খুব হাসতে ইচ্ছে করছে। নিকের দিকে তাকিয়ে হেসে বলে, সাথে সাথে গর্জে ওঠে গ্যাংস্টার বস,
আর আবির বাচ্চা জবান ছিঁড়ে ফেলবো তোর। নিক খুবলে ধরে অ্যানির পেটের মাংস। অ্যানি ব্যথা পেলেও শব্দ করে হেসে দেয়। অ্যানিকে এইভাবে হাসতে দেখে ভ্রু কুঁচকে ফেলে। খুব ভালো করে বুঝতে পারছে অ্যানির হাসির কারণ। অ্যানি নিকের শার্টের বোতাম হাতিয়ে বলে। নিক খুব শান্ত গলায় বলে। দুর্বল জায়গায় কথা বলতে শিখে গিয়েছো? অ্যানি অবিশ্বাস কণ্ঠে বলে। নিক শক্ত গলায় অস্বীকার করে বলে। আমার কোনো দুর্বলতা নেই। ইফ ইউ সেই দিস কাইন্ড অফ ননসেন্স ইউ উইল গেট বিটেন। অ্যানি বিরক্তিকর চোখে তাকায়, রাগ দেখিয়ে বলে। এত ঘাড়তারা কেন আপনি? সহজভাবে বলে দিন। এনি তোমাকে ছাড়া আমি ঠিকভাবে চলতে পারবো না। নিক ঠোঁট কামড়ে ধরে, হাতের স্পর্শ আরো গভীর করে তোলে। উন্মুক্ত কোমরে শীতল হাতের বিচরণে অ্যানি বারবার ছটফটিয়ে উঠছে। নিক নিচের দিকে তাকিয়ে বলে। জাস্ট দিস ওয়ান থিং ইজ ট্রু বেবি গার্ল, তোমাকে ছাড়া আমি ঠিকভাবে চলতে পারি না। ব্যক্তিগত সূর্য যখন উদিত হয় তখন তোমাকে খুব প্রয়োজন পড়ে। নিকের কথা অ্যানির সরল মস্তিষ্কে এক দুর্বোধ্যে ধাঁধার মতো শোনালো। সে নিকের চোখের সে প্রলয়ঙ্করী দহন আর ঠোঁটের কোণে ঝুলে থাকা পৈশাচিক হাসির অর্থ উদ্ধারে ব্যর্থ হয়। নিকের বাহুবন্ধনের নিষ্ঠুর চাপ আর গ্রীবাদেশের সেই টান টান ভঙ্গি অ্যানিকে শারীরিক যন্ত্রণার চেয়েও বেশি এক মানসিক বিভ্রান্তিতে নিমজ্জিত করছে। অ্যানি তার আয়ত চোখের মনি দুটো সামান্য বড় করে একরাশ বিস্ময় আর অবুঝ আকুলতা নিয়ে নিকের পাথুরে মুখের দিকে তাকালো। তার ললাটে বা কপালে সূক্ষ্ম কিছু ভাঁজ পড়ে যায়। সে অতিশয় অস্ফুট এবং কম্পিত স্বরে জিজ্ঞাসা করে। সূর্য উদিত হয় মনে? এক অদ্ভুত ভাবে হাসে নিক। গ্রীবাদেশ নাড়িয়ে দুষ্টু হাসে গ্যাংস্টার বস। অ্যানি চুলে মুখাবয়ব লুকায়িত করে এক দীর্ঘ উত্তপ্ত শ্বাস গ্রহণ করে। অ্যানির গাত্র লগ্নে যে এক অদ্ভুত ঘ্রাণ বিরাজ করছিল তা নিকের দখলদারিত্বের আকাঙ্ক্ষাকেও বহুগুণে প্রজ্বলিত করছে। সে যেন অ্যানি প্রতিটি লোমকূপে নিজের আধিপত্যের অলিখিত সিলমোহর অঙ্কিত করছিল। কণ্ঠের খাদ নামিয়ে বলে। আকাশে সূর্য উদিত হয় জমিনকে আলোকিত করার জন্য সৃষ্টিকর্তার ইশারায়, আর আমার ব্যক্তিগত সূর্য নিয়ন্ত্রণ করে আমার ধ্বংসকারী, আমার বৈধ বাঁকা হাড্ডি। সবটাই সুন্দরভাবে হয়, তবে জ্ঞান হারিয়ে ফেলো, এটাই সমস্যা। উত্তাপ গ্রহণ করতে শিখো বেবি। নিকের প্রতিটা কথা বুঝতেই অ্যানির সাথে সাথে ছিটকে দূরে সরে যায়। চোখ মুখ খিচে শাসিয়ে ওঠে। বেহায়া নির্লজ্জ লোক, এত অশ্লীল কথাবার্তা কিভাবে উচ্চারণ করেন? নিক কিছু বলতে গিয়েও থেমে যায় ফোনের আওয়াজে। ফোনের দিকে এগিয়ে যেতে যেতে বলে। অশ্লীল না হলে পুরুষদের বউ টিকে না। অ্যানি চোখ মুখ খিচে ফেলে, যেমন ভয়ানক তেমন অশ্লীল। নিক ফোনের স্ক্রিনে তাকিয়ে ভ্রু ভাঁজ করে। কায়াতের নাম্বার দেখে বাঁকা হাসে। ফোন রিসিভ করে কানে নিতে কায়াতের রাগান্বিত গলার আওয়াজ। তুই মেরেছিস ইগোরকে, বাস্টার্ড। কায়েতের সেই শ্রুতিকটু গালি শ্রবণ করা মাত্রই নিকের মুখাবয়বে এক ভয়ঙ্কর পাথরের জঠর জঠর রাগ ফুটে ওঠে। তার চোয়ালের হাড়গুলো দপদপ করে নড়ে উঠতে চাইছে, যা তার অন্তরালে থাকা সুপ্ত দানবটির জেগে ওঠার অশুভ সংকেত। ললাটের সেই ভাঁজগুলো এখন এক রক্তাক্ত ধ্বংসলীলার মানচিত্র হয়ে ধরা দিচ্ছে। তার ধূসর বাদামি নয়ন যুগল হঠাৎ কুঞ্চিত হয়ে এক হিমশীতল শূন্যতায় বসিত হয়। নিক তবুও হাসলো। ভেতরে অগ্নিকাণ্ডে জ্বলে যাচ্ছিস কায়াত, ভয় পেয়েছিস? কায়াত অট্ট হাসির মতো হাসি দিয়ে ওঠে। পাঞ্চবত, ইচ্ছে করলে আমি তোকে অনেক আগে মারতে পারতাম, শুধু পারিনি তোকে কঠিন মরণ দিব সেটা ভেবে। ইগোরের কাছে আমার কোটি কোটি টাকার হিসেব, এইসব হিসেব না চুকাতে পেরে এখন আমি দেউলিয়া হওয়ার পথে। কথাগুলো বলতে বলতে কায়াত চিৎকার দিয়ে ওঠে। নিক উপহাস করে বলে। ইচ্ছে হয়েছে তাই মেরেছি। নিজের বন্ধুর ছিন্ন বিচ্ছিন্ন লাশ নিশ্চয়ই দেখেছিস। ওকে এমন ভাবে মেরেছি যে কেউ দ্বিতীয়বার তাকানোর সাহস করেনি। কেউ ভয়ে ছবিটাও পোস্ট করতে পারেনি মিডিয়ায়। দেউলিয়া হয়েছিস, এটাই তো খুশির সংবাদ। খেলা নিয়ে বসলে 2 টাকা ভিক্ষে দেব নে। এত চিন্তা করছিস কিসের? আগুনের মধ্যে ঘি ঢাললে যেমন টকবক করে ওঠে, নিকের উপহাস করা প্রতিটা বাক্য কায়াতের শরীরকে যেন জ্বালিয়ে দিচ্ছে। কুত্তার মতো চিৎকার দিয়ে বলে। তোর জীবন আমি জাহান্নাম করব নিক। বসে বসে অনেক তামাশা দেখেছি, অনেক সময়ের অপেক্ষা করেছি, কিন্তু এখন আর নয়। নিক, তুই কি ভাবিস ইগোরকে মেরে তুই জিতে গেছিস? আসল খেলা তো কেবল শুরু হলো।
তোর ওই রক্ষিতার দেহটা আমি এমনভাবে বেজ্জতি করব যে তুই চিনতেই পারবি না এটা কোনো নারী নাকি রক্তাক্ত কোনো মাংস। তোর ওই পান ভোমরার যে পবিত্রতা, যে অহংকার তুই করিস, তা আমি তোর চোখের সামনে ধুলায় মিশিয়ে দেব। আমি শুধু ওকে ভোগ করব না নিক, আমি ওর প্রতিটি দীর্ঘশ্বাস আর কান্নার আর্তনাদ আমি তোকে রেকর্ড করে শোনাবো। ওর ওই বর্ষা শৈলে আমার ওই নখের আঁচলগুলো যখন তোর নামের উপর দিয়ে বয়ে যাবে, তখন তুই বুঝবি প্রতিহিংসা কাকে বলে। আমি ওর আত্মাকে এমনভাবে অপবিত্র করব যে তুই চাইলেও ওকে আর কখনো ছুঁতে পারবি না। এই রক্ষিকাকে আমি প্রাণে মারবো না, কিন্তু ওর শরীর নিয়ে বছরের জ্বালা আর প্রতিহিংসা মিটাবো। তুই চাইলেও এই মেয়েকে আর গ্রহণ করতে পারবি না। ঘৃণায় তোর নিজের হাত কেঁপে উঠবে, নিজের পরিস্থিতির কথা ভেবে নিজে চিৎকার করে উঠবে। আয়াতের সেই জঘন্য এবং কুরুচিপূর্ণ আস্ফালন নিক জেব্রানের কর্ণে পৌঁছানো মাত্রই তার ধমনীতে থাকা রক্ত যেন উত্তপ্ত লাভার ন্যায় ফুটতে শুরু করে। তার সুগঠিত চোয়ালের পেশিগুলো পাথরের ন্যায় কঠিন হয়ে স্ফীত হতে শুরু করে। ললাটের নীলচে শিরাগুলো এক রুদ্ধশ্বাস উত্তেজনায় দপদপ করতে লাগে। তার ধূসর বাদামি নয়ন যুগল এক নিমেষের রক্তবর্ণ অগ্নিকুণ্ডে পর্যবসিত হয়ে যায়, যেখান থেকে যেন বিচ্ছুরিত হচ্ছিল কেবল বিনাশের তীব্র নীলাশিখা। নিক ক্রোধ সামলাতে না পেরে ডিভানের সামনে রাখা কাউচটাকে লাথি মেরে ফেলে দেয়। সাথে সাথে ভেঙে চুরমার হয়ে যায় টেবিলটা। কাউচের ওপরে রাখা ল্যাপটপও ছিটকে পড়ে দূরে কোথাও। বিকট শব্দ প্রতিটা দেয়ালে ধাক্কা খেয়ে কেমন ছমছমে করে তুলে রুমটাকে। অ্যানি মুখে হাত দিয়ে পিছিয়ে যায় কিছুটা। নিকের সে রাগান্বিত অবয়ব, যেটার সম্মুখীন সে বারবার হয়েছিল। পালিয়ে যাওয়ার পর জীবন্ত কবর চাবুক দিয়ে আঘাত করা ওই ভয়ানক দিনটার কথা অ্যানি কোনোদিনও ভুলবে না। এক নরকময় সময় ছিল সেটা তার কাছে। সেদিনের পর থেকে নিকের এই ধ্বংসকারী উন্মাদ রাগটাকে অ্যানি সহ্য করতে পারে না। ভয় মুচড়ে যায় তার হৃদপিণ্ড, নিঃশ্বাস ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। অ্যানি পেছাতে পেছাতে দেয়াল চেপে ধরে। নিকের কণ্ঠ হতে নির্গত হলো এক বজ্র নির্ঘোষ গর্জন, যা প্রকোষ্ঠের নিশ্চিদ্র নিস্তব্ধতাকে চূর্ণ বিচূর্ণ করে এক বীভৎস প্রতিধ্বনি সৃষ্টি করে। শুয়োরের বাচ্চা, খোদার কসম করে বলছি, যে জিহ্বা দিয়ে তুই আমার স্ত্রীকে বাজে কথা বলেছিস, সে জিহ্বার টেনে না ছিঁড়া অব্দি আমার শান্তি মিলবে না। তোর কলিজা মেপে দেখবো আমি, কায়াত। ভুলে যাবি না এই মেয়ে আমার জন্য কি। নিকের এই হিংস্র রাগটা দেখে কায়াত অনেক মজা পেল। কিছু ভাঙার শব্দ তার কানেও গিয়েছে। এত বড় প্রলয় ঘটেছে, শোনাটা স্বাভাবিক। কায়াত ও আইনে চুমুক দিয়ে কৌতুক করে বলে, রক্ষিতার জন্য এত দরদ। নিক এইবার চিৎকার করলো না, তবে কণ্ঠে ছিল বিষাক্ত সূচের মতো ধারালো। মাথার চুলে হাত দিয়ে বলে, রক্ষিতা নয় সে, ও আমার সাম্রাজ্যের মালকিন, আমার অন্ধকার জীবনের আলো। আমার স্ত্রীকে রক্ষিতা বলে নিজের বিপদ আরও ডেকে আনিস না। কায়াত হুমকিতে ভয় পেল না, বিদ্রুপ করে বলে, ছি, তোর যে এই দিন দেখবো কল্পনা করিনি। একজন পতিতালয়ের মেয়ের জন্য চিৎকার করছিস মিট? ভুলে যাস না এই মেয়েকে পাচার কেন্দ্রে রাখা হয়েছিল, আর পাচার কেন্দ্রের নারীদের সাথে কেমন ব্যবহার করা হয় সেটা তোর থেকে ভালো আর কে জানে। ইউ আর বিকজ অব দ্য ক্রাইম সিন্ডিকেট ইন দ্য কান্ট্রি। যে কারো ব্যবহার করা গ্লাসটা পর্যন্ত অন্তত ছুঁয়ে দেখে না, সে এত মানুষ স্পর্শ করা একটা পতিতার সাথে সংসার করছে। ছি ছি ছি। নিক ঠোঁট কামড়ে ধরল নিজের। রাগের উত্তাপে লাল হয়ে আছে চোখ মুখ। অদ্ভুতভাবে হেসে বলে, এত বোকা হয়ে আমার সাথে খেলতে নেমেছিস কায়াত? তুই ভুলে যাচ্ছিস নিক জেব্রান তার সম্পত্তিকে ঠিক কিভাবে নিরাপদে রাখে? আর এটাই তো ছিল আমার দুর্বলতা। পাচার কেন্দ্রেও রানীর হালে ছিল। পুরুষ তো দূরে থাক, মাছিও তাকে স্পর্শ করতে পারিনি, কারণ তার পাহারায় ছিল আন্ডারগ্রাউন্ড টেরোরিস্ট গ্যাংস্টার বস, যে নিক জেব্রানের পেছনে হাজারটা গার্ড ঘুরে। সেই নিক জেব্রান একজন নারীকে পাহারা দিয়েছে সারা রাত জেগে। রানীর হালে থেকেছে সে বিকজ সে গ্যাংস্টার বসের স্ত্রী, যার অর্থ পুরো সাম্রাজ্যের মালকিন। জেনে রাখ কায়াত, পুরুষ তো দূরের কথা, একটা পাখি ওকে ছুঁয়ে দেখার ক্ষমতা রাখে না।
তোকে একবার বলেছিলাম যেদিন ওকে সামান্য স্পর্শ করবি সেদিন আমি গ্যাংস্টার পদ ছেড়ে দিব। 2 বছর হতে চললো, পারিসনি। এখন কি ছিড়বি দেখিয়ে দিস, নয়তো তোর যে ছিড়ব সেটা কনফার্ম, রাস্কেল। কায়াতে নেশায় বুঁদ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। চেয়ারে হাত পা ছড়িয়ে বসে অট্ট হাসি দিয়ে বলে, তুই শক্তিশালী সেটা অস্বীকার করব না, কিন্তু তুই বাস্তবতা বদলাতে পারবি? পাচার থেকে তুলে নিলামে উঠিয়েছিলাম আমি। 18 জন মিলে ওর শরীরে লালসাদ দৃষ্টি দিয়েছে, চোখ দিয়ে এমনভাবে নোংরা করেছে যে দর্শনের প্রয়োজন নেই। আর সেই নোংরাকে নিয়ে তুই রাত কাটাচ্ছিস। বলছি, বেড পারফরমেন্স কেমন দেয়? দেখতে তো ছোটোখাটো মনে হয়, তাহলে তোর মতো এমন দানবকে সামলায় কিভাবে? শক্তি আছে বলতে হবে। নিকের চোখ শিকারীর মতো জ্বলে ওঠে। তার নিঃশ্বাসের শব্দ পুরো রুম জুড়ে বিরাজ করছে। হাতের রগগুলো কেমন অস্বাভাবিক ফুলে উঠেছে। ঘাড় আঙ্গুল ঘেঁষে বলে, থেমে যা কায়াত, নয়তো তোর রক্ত দিয়ে আমি গোসল করব। তোর কলিজা আমি নিজে ছিঁড়ে খাবো। তোর শরীরের প্রতিটা মাংসপিণ্ড বিষাক্ত পোকার আহার করাবো। Tonight is the final fucking celebration of your chapter. কারণ পরবর্তী আগুন তোর চিতার মধ্যে জ্বলবে, শুয়োরের বাচ্চা। মদ খেয়ে টাল হয়ে থাকা কায়েতের বিশ্রী হাসির শব্দ শুধু ভেসে আসছে। খ্যাপা বাঘের মতো মোবাইলটা দূরে কোথাও ছুঁড়ে ফেলে দেয় নিক। খণ্ড বিখণ্ড হয়ে যায় মোবাইলটা। নিকের চুল টেনে ধরে অপর ফোনে কাউকে ফোন করে। ফোন রিসিভ হতে চিৎকার করে ওঠে, কায়াতের খোঁজ কর। আকাশ পাতাল জমিন যেখানে লুকিয়ে আছে সেখান থেকে খুঁজে বের করে আমাকে জানা। 7 ঘন্টার মধ্যে যদি কায়াতের খোঁজ করতে না পারিস তবে তোদের মাথা কেটে আমি মাটি রাঙাবো। That person hurt me fucking deeply. Their very existence, even for a moment, is the reason for my unrest. কেটে দেয় ফোন। চুল টেনে ধরে চিৎকার করে ওঠে নিক। হাতের ফোনটাও আছড়ে ফেলে দেয়। বারবার বিকট শব্দে ঘরটা যেন কেমন ছমছমে হয়ে উঠেছে। নিক আচমকা অ্যানির দিকে তাকাতেই অবাক হয়ে যায়। সামান্য সময়ের জন্য তো ভুলে বসেছিল তার উপস্থিতির কথা। অ্যানি কেমন বিধ্বস্ত হয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। কানের মধ্যে 2 হাত দিয়ে চেপে ধরে বসে আছে। নিকে চোখে মুখে হাত দিয়ে ঘন নিঃশ্বাস টানে। কায়েতে প্রতিটা কথা অ্যানি নিঃশব্দে শুনে নিকের বুঝতে বাকি রইল না। নিক সামনে এগিয়ে যেতে পারছে না। কেমন যেন নিজেকে নিস্তেজ মনে হচ্ছে। আশ্চর্য, গ্যাংস্টার বস কি ভয় পাচ্ছে? একটু আগেও তো হুঙ্কারে কেঁপে উঠছিল শত্রুপক্ষ। তবে মুহূর্তে কেন এইভাবে ভয় পাচ্ছে সে? নিক অনুভব করলো পা দুটাকে সামনে নিতে পারছে না। জন্মদাত্রীকে খুন করেছে যে ছেলে, সে একটা নারীর বিধ্বস্ত মুখ দেখে সহ্য করতে পারছে না। নিক ছন্নছাড়া হয়ে আশেপাশে তাকায়। অ্যানির সামনে সামান্য ঝুঁকে তার শরীরে হাত রাখে। অ্যানি নিকের দিকে তাকায়। নিজেকে সামলাতে না পেরে আচমকা নিকের বুকে ঝাঁপিয়ে পড়ে। বুকে মাথা রেখে পেছন থেকে শার্টটাকে খামচে ধরে শক্তভাবে। কান্নার কারণে কথা বলতে পারছে না। বুক ছেড়ে চিৎকার করে ওঠে, আমি অপবিত্র নই। আমাকে কোনো পুরুষ ছুঁয়ে কলঙ্কিত করেনি। ওদেরকে বলে দিন আমি কারোর রক্ষিতা নই। আপনি তো আমাকে বৈধভাবে ছুঁয়েছেন, তবে তারা কেন আমাকে নিয়ে এত জঘন্য কথা বলে? রক্ষিতা নই আমি কারোর। এই শব্দের ভার আমি বহন করতে পারি না। কষ্টে কলিজা ছিঁড়ে যায় আমার। ওদেরকে বলে দিন নিক, আমি কলঙ্কিত। আমি কলঙ্কিত নই। অ্যানির কান্নার শব্দে হাহাকার করছে প্রতিটা দেয়াল। অ্যানির মুখে প্রথমবারের মতো নিজের নাম শুনে থমকে যায়। অন্য কিছু ভুলে বারবার নিক শব্দটা প্রতিধ্বনিত হচ্ছে। অ্যানি হুট করে কান্না থামিয়ে দেয়। ক্লান্ত শরীরটা ছেড়ে দেয় নিকের বুকের মাঝেই। নিকে চেপে ধরে অ্যানির শরীরটা। কান্না থামাও ব্লাড রোজ। তুমি যদি পৃথিবীর সব থেকে কলঙ্কিত নারী হও তবু আমার কাছে পৃথিবীর সব থেকে শুদ্ধতম নারী। নিকের কণ্ঠ কানে যেতে অ্যানি কিছুটা নিস্তব্ধ হয়ে যায়। হুট করে ছিটকে যায় নিকের থেকে। নিকের কপাল কুঁচকে আসে। অ্যানি পিছিয়ে গিয়ে বলে, এত জঘন্য কথা আমি কোনো দিন শুনিনি। আজ এইটাও প্রশ্ন উঠছে, বিছানার পারফরমেন্স কেমন দেয়? আমার সাথে কেন এমন হয়? কেন ঘটে আমার সাথে এমন? কি অপরাধ করেছি আমি? আমি একটা বিষাক্ত জিনিস। কোনোদিন অ্যানির পাগলের প্রলাপ নিকের রাগ বাড়ানোর জন্য আরো যথেষ্ট। অ্যানির 2 হাত ঝাঁকিয়ে দিয়ে বলে, স্টপ। অন্যের কথা নিয়ে যদি আর এক ফোঁটাও চোখের পানি ফেলেছিস তবে জান খেয়ে ফেলবো, হারামির বাচ্চা। তুই কায়াতকে চিনিস? ছিচকাদুরের মতো কেঁদেই যাচ্ছিস। ও একটা নরখাদক। প্রতিদিন পার্টির মধ্যে মানুষের মাংস রক্ত খেয়ে উল্লাস করে।
শালার শক্তি যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত কুমারী মেয়েদের সাথে রাত কাটায়। টাওয়ার চেক করলে লক্ষ নারীর ছোঁয়া পাওয়া যাবে। এর মতো একটা কুত্তার বাচ্চার কথায় তুই কাঁদছিস কেন? আবারও ফুপানো শব্দ আসলে মেরে মাটিতে পুঁতে দিয়ে আসবো। কান্না থামা। নিকের ধমকের কারণে অ্যানি হেঁচকেও কমে যায়। ফ্যাল ফ্যাল করে তাকায় নিকের দিকে। লোক কতটা খারাপ হলে এমন সময় এইভাবে ধমকায়। একটু মাথায় হাত বুলিয়ে মিষ্টি কথা বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? অ্যানি কান্নার কারণে কথা বলতে পারছে না। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে আসছে বারবার। মানুষ হবেন না, সাইকো একটা। অ্যানি ঠোঁটের দিকে তাকিয়ে নিকের অবস্থা কাহিল। অ্যানি ঠোঁটের উপরে নিজের আঙ্গুল চেপে ধরে বলে। টানছে খুব। অ্যানি হকচকিয়ে উঠে বলে। কি? নিক পেছন থেকে অ্যানির মাথা চেপে ধরে একদম নিজের কাছে নিয়ে আসে। চোখের দিকে তাকিয়ে বলে, টানছে অনেক কিছুই, কিন্তু সময়টা খুব অল্প। বাইরে গিয়ে কাউকে চিতার মধ্যে নিতে হবে। অল্প সময় অল্প কাজ করা যাক। অ্যানিকে আর বুঝতে দিল না নিক। উন্মাদের মতো চেপে ধরে অ্যানির ঠোঁট। অ্যানির চোখ বড় বড় হয়ে আসে। কষ্টে তার কলিজা ফেটে যাচ্ছে। আর এমন মোমেন্টে নিকের উন্মাদ ব্যবহারে রেগে যায়।